ইন্ডিয়ান সাধু, ভীষণ রহস্যময়, মোস্ট টেরারিং অলসো, ডিফিকাল্ট লাইফ, শ্মশানে থাকেন, অ্যামংস দ্য লাশ, অ্যামংস দ্য ভূত প্রেত। We should not make them angry. We should not উত্তেজিত them. Otherwise, this শ্মশান will be আমাদের শ্মশান। তবে বলার মানেটা এই যে আজ আমরা কোনো শ্মশানে কোনো অঘরী বাবার সাথে দেখা করতে যাচ্ছি না, বরং আমরা কোনো গুহায় দেখা করতে যাচ্ছি কোনো বাঘের সাথে। সেই জন্য আমাদের যে সম্মান দেওয়ার তা তো দিতেই হবে, না হলে প্রাণ হারাতে হবে। Is that okay, Stephen? Excellent, Dibyendu. Well done. Isn't it exciting, Amanda? এক্সাইটেড, কিন্তু খুব ভয় করছে। রিল্যাক্স অ্যামান্ডা, আমি তো আছি আপনাদের সাথে। জাস্ট ফলো মি। এতে ভয় পাওয়ার কি আছে? যাবো? হ্যাঁ? চলুন দাদা। ঠিক করে বুঝিয়ে দিয়েছো তো বাবাদের সামনে? আরে সব বুঝিয়ে দিয়েছি, তুমি চিন্তা কেন করছো? দাদা, চিন্তা আমার নিজের নয়, আমার চিন্তা আপনাদের নিয়ে। একটু এদিক ওদিক হলে যেন ওরকম কিছু না হয়ে যায়, যেটা গত মাসে জার্মান দলের সঙ্গে হয়েছিল। আরে ভাই, ভয় দেখাচ্ছ কেন তুমি? What is he saying? Oh, he is saying best of luck. Okay. Come. জগন্নাথ বাবার জয় হোক। জয় শিব শম্ভু, জয় মহাকাল। জগন্নাথ বাবা, ওরা এসে গেছে। Jai Mahakal. কি দেখতে এসেছো? হ্যাঁ, যে অঘরীরা শ্মশানে কিভাবে শবের মাংস খায়, কিভাবে ওদের সঙ্গে ভোগ সম্ভোগ করে, হ্যাঁ, কিভাবে ধূমপান আর মদের নেশায় মত্ত হয়ে নাচে, এই দেখতে এসেছো না? আর এটাই দেখাতে চাইছো না তোমাদের দেশে, টিভিতে, কম্পিউটারে? কি এই ছবিটাই আছে না তোমাদের মনে আমাদেরকে নিয়ে? হ্যাঁ, না সাধু বাবা, আমরা তো দুনিয়াকে তোমার সঠিক ছবি দেখাতে চাই। So tell me, Baba, why is the Aghori most feared of all Indian aesthetics? বাবা, উনি জিজ্ঞাসা করছেন সাধুদের মধ্যে মানুষ অঘরীদেরই কেন বেশি ভয় পায়। কেন ঘাবড়াচ্ছ? আচ্ছা, একটা কথা বলো, যে আজ পর্যন্ত কোনো অঘরী জাতপাত নিয়ে কোনো বিবাদ করেছে? দেশ আর রাজনীতিতে ঢুকে কখনো আম জনতার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে? আরে অঘরী তো এই সমস্ত কিছুর অনেক ঊর্ধ্বে। আমাদের তোমাদের জীবিত লোকেদের চাইতে বেশি ওই মরা মানুষদের নিয়ে আনন্দ পেয়ে থাকি। যদি আপত্তি থেকে থাকে তাহলে ওদের থাকা উচিত, তোমাদের নয়। গুরুদেব, ওর এত সাহস! আপনার সামনেই আপনার শিষ্যকে! তোর এত আস্পর্ধা! এখানেই এই মুহূর্তে ভস্ম করে দেব তোকে। সাধু বাবা, সাধু বাবা, এদের ক্ষমা করে দাও, ওরা জানে না ওদের ভুল হয়ে গেছে। নিজের লোককে বলো ঠিক করে বিহেভ করতে, অশিক্ষিত অভদ্র। এই, তুই আমার শিষ্যকে গালি দিয়ে আমাকে গালি দিয়েছিস। এই শ্মশান আর আমার সাধনাকে অপমান করেছিস তুই।
এর পরিণাম তোর জীবন দিয়ে দিতে হবে তোকে। চলে যাও, যাও এখান থেকে, আমি কিছু করে ফেলার আগে। আর শোন, তুই কালকে সূর্য তুই দেখতে পাবি কিনা এটা আমি ছাড়া আর কেউ জানে না। যা। কালকে সূর্য তুই দেখতে পাবি কিনা এটা আমি ছাড়া আর কেউ জানে না। তুমি জয় ভৈরবনাথ। জয় ভৈরবনাথ। এই একটা ফোন করব। ক্ষমা করো বাবা, এটা আপনারই দোকান। চল বিস্কুট দে। আরে আরো দে। রাখ, পিছনে যা। হ্যালো, জয় শিব শম্ভু। বলুন। কেডি পাঠক কথা বলছেন? হ্যাঁ, আপনি কে? দেখুন, আমি হরিদ্বার থেকে আঘরি চণ্ডী দাস কথা বলছি, পরম পূজনীয় বাবা জগন্নাথ বাবার শিষ্য। বাবা আপনার সাথে দেখা করতে চান। জগানন্দ বাবা? জগানন্দ বাবা সেই তো, যে ওই ঋষিকেশে একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার। হ্যাঁ হ্যাঁ, উনি। দেখুন, আমাদের বাবা সম্পূর্ণভাবে নির্দোষ, আর এখন ওনাকে বাঁচানোর পুরোপুরি দায়িত্ব আপনার। হ্যাঁ, আপনাকেই ওনাকে বাঁচাতে হবে। দেখুন, অনেক পুণ্যের কাজ এটা, অনেক পুণ্যের কাজ এটা, আর আপনি অনেক ভাগ্যবান যে বাবা আপনাকে স্বয়ং ঠিক করেছেন। তো বলুন, কবে আসছেন আপনি? আই সি। আর আমার নাম্বার আপনি কোথা থেকে পেয়েছেন? আপনার মা দিয়েছেন। অনেক বড় ভক্ত আমাদের বাবার। যদি আপনার বিশ্বাস না হয় তো আমার ফোন কাটার পরেই দেখবেন ওনার ফোন চলে আসবে। ঠিক আছে? আচ্ছা কেডি ভাই, দেখা হবে গঙ্গা নদীর পাড়ে। জয় শিব শম্ভু। ইজ এভরিথিং ওকে স্যার? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন। কার ফোন ছিল স্যার? জানি না, কোনো একজন বাবা। হ্যাঁ মা। শ্মশানের ছাই। অবাক হয়েও না বাচ্চা, ভালো মন্দ সব ভেতরে আছে। আত্মায় যদি খুঁত থাকে তাহলে অমৃতও বিষ, বিষের মতো লাগে। যদি আত্মায় খুঁত না থাকে তাহলে বিষ ও অমৃত হয়ে যায়। এছাড়াও এটা বেশ কিছু আন্তর্জাতিক ত্বক সুরক্ষা পদ্ধতির মধ্যে এটার বেশ ব্যবহার হয়ে থাকে, তাই না? উজ্জ্বলতা। বাচ্চা, এটা আমাদের বস্ত্র, ভগবান ভোলেনাথের চিহ্ন। তো বাবা জগন্নাথ, কি আপনি না, আমি মারিনি ওই ফিরিঙ্গিকে। আর যদি মারতামও তাহলে আমার কেউ কিচ্ছু করতে পারত না। আরে অঘরীদের তো 7 খুন মাফ। 7 খুনের পর যদি 8টা হয় তাহলে অঘরী আর অঘরী থাকে না। এই কথাটা আপনি বলবো না আমি আদালতে।
কিন্তু তুইও আমার ক্ষমতাটা জেনে নে। আরে মারার তো লাইসেন্স আছে আমার। উনি দিয়েছেন, উনি। কিন্তু 12 বছর সাধনার পর একজন সাধক কাউকে হত্যা করবে, তাহলে সিদ্ধির লাভ কি? আমি মানিনি ওকে। হ্যাঁ, রাগ অবশ্যই বাড়িয়েছিল আমার ওই ফিরিঙ্গি। আর এই রাগ, ব্যাস, এই রাগই তো দুর্বলতা আমাদের। নইলে হত্যা, হত্যা কখনো নয়। তো আপনি ওই কোথায় ছিলাম ওই রাতে, এটাই জানতে চাইছিস তো? বলছি, আগে তুই এটা বল যে তোকে তো তোর মা এখানে আমার প্রাণ বাঁচাতে পাঠিয়েছে, এই জন্য তুই এসেছিস। যদি তোর বাবা বলতো তাহলে কি তুই আসতিস? না তো। আপনি আমার বাবা আর আমার মধ্যে আমি সবকিছু জানি, আর আমি এটাও জানি যেটা তুই জানিস না। আর তুইও জানিস না যে আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচাবার জন্য তোকে স্বয়ং মৃত্যুর মুখে পড়তে হবে। জয় হো ভোলে বাবার। আমি অনেক ভয়ানক গল্প শুনেছি স্যার এই অঘরীদের ব্যাপারে। স্যার ট্রাস্ট মি, এরা ভীষণ একগুঁয়ে লোকজন। আরে তুই কত ভয় পাস ভাই? হ্যাঁ, এরা সত্যের খোঁজে নিজের সমস্ত জীবন অতিবাহিত করে দেয়। আর তুই এই কেসটা সত্যতার খোঁজে এইটুকু করতে পারবি না? তুই চিন্তা করিস না, এরা শুধুমাত্র মরা মানুষ খেয়ে থাকে, জ্যান্ত মানুষ নয়। তুই তো বেঁচে আছিস এখনো, ডোন্ট ওয়ারি ইয়ার। চল। Don't! How dare you! তো তুমি ওই সিটি লয়ার যে স্টিভেনের মার্ডারারকে বাঁচাতে এসেছো। How can you? ম্যাডাম, দেখুন, আপনি কিছু একটা ভুল বুঝছেন। আমি এখানে স্টিফেনের হত্যাকারীকে বাঁচাতে নয়, আসল হত্যাকারীকে খুঁজে তাকে সাজা দিতে এসেছি। Then why are you saving that Agori? He is a killer! আরে ওই অঘরী একেবারে নির্দোষ। ও আমার স্টিভেনকে জয় ভৈরবনাথ, জয় ভৈরবনাথ, জয় ভৈরবনাথ, একটু সামলান আপনি ম্যাডামকে। জয় ভৈরবনাথ, জয় ভৈরবনাথ। বাবা দাঁড়ান। বাবা, জগন্নাথজি সম্বন্ধে কিছু জিজ্ঞেস করতাম আপনাকে। তার আগে তুই আমার একটা প্রশ্নের উত্তর দে বাচ্চা। তুই নরকে যেতে চাস না স্বর্গে? যদি তুই আমার শিষ্য জগন্নাথকে না বাঁচাতে পারিস তো তোর নরকের সিটের গ্যারান্টি আমি তোকে দিচ্ছি। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। ওয়েলকাম টু হরিদ্বার কেডি ভাই। যখন এতই দূরে এসেছেন তাহলে মোক্ষপ্রাপ্ত করেই যাবেন। জয় ভোলানাথ। জয় ভৈরব বাবার। জয় ভৈরব বাবা কি। মহামান্য বিচারক আসছেন। আদালতের কাজ শুরু করা যাক। মহামান্য বিচারক, এর আগে আমার সপক্ষে আমি কিছু বলি, তার আগে সবার সামনে একটা কথা স্পষ্ট করে দিতে চাই যে আমাদের সংবিধানে এটাই লেখা থাকে যে আইনের দৃষ্টিতে ধনী গরিব, স্ত্রী পুরুষ, জাত পাত, সাধু আর শয়তান সবাই এক সমান। আইন যদি কিছু দেখে তো শাস্তি দোষীকে অথবা নির্দোষকে। আর এই জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এই ব্যক্তি আমাদের জন্য কোনো সাধক নয় আর না কোনো অঘরী। এ শুধুমাত্র একজন সাধারণ ব্যক্তি। ও আর যদি কিছু হয় তাহলে অপরাধী। প্রসিকিউটর পন্থ, এরকম শব্দের এই বান চালিয়ে কিছুই প্রাপ্তি হবে না।
যদি আপনি ইনাকে দোষী সাব্যস্ত করতে চান তো ইনার দোষ প্রমাণ করতে হবে আপনাকে। আমি ওটাই প্রমাণ করতে যাচ্ছি কেডি। মহামান্য বিচারক, লন্ডন থেকে আসা দুজন লোক, স্টিভেন মার্কস আর অ্যামেন্ডা থমাস, অঘরীদের ওপর একটা ডকুমেন্টারি ফিল্ম বানাতে এসেছেন। আর ওনারা 11 জানুয়ারির রাতে দুধেরি তালের শ্মশান ঘাটে জগানন্দ বাবুর সঙ্গে দেখা করতে গেলেন। আর ওখানে জগানন্দ বাবু আর স্টিভেন্সের মধ্যে কিছু তর্ক বিতর্ক হলো, আর মামলা এতটাই গরম হয়ে উঠল যে জগানন্দ বাবু স্টিভেন্সকে মরার হুমকি দেন। আর ওই রাতে মহামান্য বিচারক, এটা ছিল থিওরি। এবার চলুন প্র্যাকটিক্যালের উপর যাই। প্রমাণ। পুলিশ এই বালিশ ওই শ্মশান ঘাটের পাশে যে ঝোপ আছে ওখান থেকে পেয়েছে। এটা ওই বালিশ মহামান্য বিচারক, যার সাহায্যে স্টিভেন্সের শ্বাসরোধ করা হয়েছিল। আর এটার ওপর শ্মশান ঘাটের মাটি লেগে থাকা আঙুলের ছাপও পাওয়া গেছে। আর ফরেনসিক ডিপার্টমেন্টের রিপোর্ট এটাই বলছে যে ওই ছাপ জগানন্দ বাবুর আঙুলের ছাপের সঙ্গে মিলে যাচ্ছে। অর্ডার, অর্ডার। জগানন্দ বাবু, আপনার আঙ্গুলের ছাপ স্টিভেন মার্কসের পালিশের ওপর কিভাবে? এই প্রশ্ন তো এখন আমার মনেও ঘুরছে। ওই ছেলেটাকে মারা তো দুরস্থ, ওই ফিরিঙ্গির বালিশটাকে আমি তো ছুঁইও নি। মিথ্যে কথা বলছেন আপনি। সাধক কখনো মিথ্যে বলে না। মিথ্যে তো সেই বলে যার মনে ভয় থাকে। আমার কিসের ভয়? মৃত্যুর? হ্যাঁ, মৃত্যু তো জীবন আমাদের জন্য। ননসেন্স! ঢং করছেন আপনি। আপনি এটা কেন বলছেন না যে আপনি স্টিভেন্সকে মেরেছেন? মহামান্য বিচারক, আমি আমার প্রথম সাক্ষীকে হাজির করতে যাচ্ছি। স্টিভেন্স আর আমেন্ডার ক্যামেরাম্যান দিব্যেন্দু সাক্সেনা। অনুমতি দিলাম। স্যার, ওই রাতে আমি, স্টিভেন ও অ্যামান্ডা যখন আমাদের টেন্টে ফেরত আসি, তখন তো আমি বসে আমার ক্যামেরা রেকর্ডিং চেক করছিলাম। কিন্তু স্টিভেন আর আমান্ডার মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। তো আমি ওদের থামানোর জন্য আমার ক্যামেরার সাইডে রাখলাম এবং ওদের কাছে গেলাম। কিন্তু আমি ক্যামেরা অফ করতে ভুলে গিয়েছিলাম। ক্যামেরা অন ছিল, সাইলেন্ট মোডে ছিল, কিন্তু রেকর্ডিং হচ্ছিল। সারা রাত ক্যামেরা ওখানেই ছিল এবং রেকর্ডিং হয়েছে। আর স্যার, যখন আমরা রাত্রে ঘুমাচ্ছিলাম, ক্যামেরার মধ্যে তখন এমন কিছু ক্যাপচার হয়েছে যেটা দেখে আমরা সবাই অবাক হয়ে গেছি। মহামান্য বিচারক, যদি আপনি আদেশ দেন তো আমি ওই রেকর্ডিং দেখাই। আফসোস এটাই যে ভিডিওটা এখানেই শেষ। অন্যথায় আমরা জগানন্দ বাবুর স্টিভেন্সকে হত্যা করার পর বাইরে আসা দৃশ্য দেখতে পেতাম। আমার পুরো বিশ্বাস যে কেডি, আপনি এই রেকর্ডিংকে মিথ্যা বলতে পারবেন না। জগানন্দ বাবু, সবাই এখানে সবাই আপনাকে স্টিভেন্সের টেন্টে যেতে দেখেছে। হ্যাঁ, আমি গেছিলাম ওই ফিরিঙ্গির কাছে, কিন্তু ওর কাছে যাওয়ার কারণ ওকে মারা নয়, ওর কাছে ক্ষমা চাইতে। ক্ষমা চাইতে? ওই রাত ওই লোকজনদের যাওয়ার পর আমার শিষ্যদের কাছ থেকে আমি সত্যিটা জানতে পারি যে কিভাবে আমার শিষ্য চণ্ডী দাস ওই মেয়েটির সঙ্গে অসভ্যতা করেছে। আর ওই ফিরিঙ্গি রেগে গিয়েছিল আর চণ্ডী দাসকে ধাক্কা দিয়েছিল। এতে আমি ভীষণ রেগে গিয়েছিলাম। কিন্তু যখন আমি আমার ভুলটা বুঝতে পারলাম,
তখন আমি ওর কাছে ক্ষমা চাইতে গেলাম। অবিশ্বাস্য! একজন আঘোরী, একজন সাধক, একজন সাধারণ ব্যক্তির কাছে মাপ চাইতে গেল, ক্ষমা চাইতে গেল। কোনো অঘরী কি কোনো ভগবান? না না, আমি জানি ভগবান হয় না, কিন্তু তাও রাত 2:30-এর সময় টেন্টে গিয়ে। আমাদের জন্য রাতই দিন। চলুন মেনে নিলাম যে অঘরীরা রাত আর দিনের মধ্যে পার্থক্য দেখে না। এখন আপনি এটাকে দেখুন, এই মালাটিকে, এই রুদ্রাক্ষের মালাটিকে পুলিশ স্টিভেন মার্কসের টেন্ট থেকে উদ্ধার করেছে। এটা আপনার? আগে হ্যাঁ, এটা আমি ওকে উপহার দিয়েছি। ওর কাছে ক্ষমা চাওয়ার সময় আমি ওকে পরের রাতে আবার আসতে বলেছিলাম। বিশ্বাস করি না। কেন মানেন না পঞ্চ সাহেব? এর মধ্যে না বিশ্বাস করার কি রয়েছে? এই যে ভিডিও রেকর্ডিং আপনি খুব দয়ালু হয়ে এই আদালতকে দেখালেন, আমরা এর মধ্যে শুধুমাত্র জগন্নাথ বাবার আগমনটা দেখতে পাওয়া গেল, প্রস্থানটা কিন্তু দেখতে পেলাম না। না তো এরকম কোনো দৃশ্য এখান থেকে দেখা গেল যার থেকে এটা স্পষ্ট হয় যে স্টিভেন মার্কসের হত্যা জগন্নাথ বাবা করেছেন। আর শুধুমাত্র এতটাই নয় পঞ্চ সাহেব, ফরেন্সিক্সের রিপোর্ট অনুযায়ী স্টিভেন মার্কসের হত্যাটা রাত্রি 2 থেকে 2:30-এর মধ্যে হয়েছিল। আর আপনার এই রেকর্ডিংটায় না তারিখ উল্লেখ আছে না সময়। তো এটা কি সম্ভব নয় যে এই রেকর্ডিংটা অন্য কোনো দিনের? হত্যার দিন নাও হতে পারে, হত্যার সময় নাও হতে পারে। সম্ভব কি এটা? এবার যদি আপনার অনুমতি হয় তো আমি দিব্যেন্দু বাবুকে কিছু প্রশ্ন করতে চাইব। ধন্যবাদ। হ্যাঁ, তো দিব্যেন্দু বাবু, এই তথ্যচিত্রের ক্যামেরাম্যান আপনি কি? হ্যাঁ স্যার। কেন এই ফুটেজটায় দিন আর সময় উল্লেখ নেই? কি হতে পারে এর কারণ? ও ভুল করে ওই ক্যামেরার মধ্যে ডেট আর টাইমের সেটিং করতে ভুলে গিয়েছিলাম আমি। আপনি আপনার কাজটাই করতে ভুলে গিয়েছিলেন, আপনার ক্যামেরাতে ডেট আর টাইমের সেটিংটা করতে ভুলে গিয়েছিলেন। যদি আপনি এই ভুলটা না করতেন দিব্যেন্দুবাবু, তো সম্ভবত আমরা এটা স্পষ্ট করে বলতে পারতাম যে জগন্নাথ বাবা স্টিভেন মার্কসের হত্যার 1 ঘন্টা আগেই উনি ওই টেন্ট থেকে বেরিয়ে গিয়েছিলেন, উনি একেবারে দোষমুক্ত হয়ে যেতেন। কিন্তু এখন আপনার এই ভুলের কারণে। আপনার মনে হয় যে আমি এটা জেনে শুনে করেছি? আরে আমি তো শুধু ক্যামেরা রেখেছিলাম ওখানে। অ্যামেন্ডা নিজে দেখেছিল একে, ওনাকে রাত্রি 2:30-এর সময়। রিয়েলি? ইয়া। চলুন তাহলে আমান্ডাকে জিজ্ঞেস করা যাক। ইয়েস, আমার সারা রাত ঘুম আসেনি। আমি আমার টেন্টে ছিলাম যখন রাত 2:30-এর সময় আমি বাইরে এক শ্যাডো দেখলাম। Steven, did you just... আমান্ডা দেবী, আপনার পুরো বিশ্বাস রয়েছে যে তখন রাত্রি 2:30 বেজেছিল? Yes. আচ্ছা, তো কি আপনি ওই অঘোরীর চেহারাটা দেখেছিলেন? Well, no. But it has to be him. আর কে হবে? হতে তো যে কেউ পারে। এই দেখুন এখানে কতজন অঘোরী রয়েছে। ইওর অনার, এই বিষয়ে কিছুটা বিচিত্রতা রয়েছে। দিব্যেন্দুবাবু আমাদের দৃশ্য দেখালেন, কিন্তু তারিখ জানা নেই, সময় জানা নেই। আর আমেন্ডা দেবী বলছেন যে উনি সময়টা জানেন কিন্তু চেহারাটা উনি দেখেননি। এর মধ্যে বিচিত্র আপনি কি দেখলেন? দুটো আলাদা আলাদা দৃষ্টিকোণ। যদি সেগুলোকে মিলিয়ে দেওয়া যায় তাহলে একটা সম্পূর্ণ দৃষ্টিকোণ তৈরি হয়ে যায়। আর এটার অর্থ এটাই যে জগানন্দ বাবুই হত্যাকারী। সময়ের সঙ্গে সঙ্গে এটা জানতে পারাই যাবে। আমান্ডা দেবী, ওই টেন্টে জগন্নাথ বাবু যাওয়ার পর আরো একজন তৃতীয় ব্যক্তি এসেছিলেন, বা বলতে পারি কোনো মহিলা। আপনি? You think I killed Steven? মেবি। No, I loved him. ও আমার বয়ফ্রেন্ড ছিল।
বয়ফ্রেন্ড ছিল, অতীতকাল, পাস্ট টেন্স। বুঝলেন না আপনি? কোনো ব্যাপার না, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে এই ভিডিও রেকর্ডিং এর সাহায্যে। খানিকটা রিওয়াইন্ড করে দেখছি যে যখন দিব্যেন্দু বাবু ব্যস্ত ছিলেন, যখন আপনার আর স্টিফেনের মধ্যে একটা ঝগড়া হচ্ছিল, সেটার একটা মীমাংসা করার জন্য তখন কি হয়েছিল। এটাতে দেখার কি আছে কেরি? অ্যামান্ডা স্টিভেনের ওপর রাগ করেছে যে ওর জন্য এই ডকুমেন্টারি অসম্পূর্ণ রয়ে গেল, আর স্টিভেন ওকে বোঝাচ্ছে, বাস এটুকুই। ইয়েস। ইয়েস, আই এগ্রি, বাট এই ঘটনাটার পর অ্যামেন্ডা দেবী স্টিভেন ওর গলা থেকে একটা চেন খুলে মাটির ওপর ফেলেছিল, যেই কারণে আপনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন। কি ছিল সেই চেনটা? গিফট অফ লাভ, ভালোবাসার কোনো চিহ্ন নাকি? দ্যাট আই নো। নো, আর ইউ শিওর? কেননা ওই চেনটা এখনো আমাদের কাছে রয়েছে, ইওর অনার। এই দেখুন, এটাই সেটা, এই সেই চেনটা। এইটার পিছনে কিছু লেখা রয়েছে অ্যামেন্ডা দেবী, একটু দেখুন। ফরএভার লাভ, সো সুইট, কখনোই শেষ না হওয়া ভালোবাসা। অ্যামেন্ডা দেবী, আপনি কি এখনো এটাই বলবেন যে এই চেনটা আপনি স্টিফেনকে ভালোবাসার চিহ্নের একটা রূপ হিসেবে দেননি? স্টিভ আর আমার মধ্যে প্রবলেমস চলছিল অন্য আরেকটা মেয়েকে নিয়ে, which is why I wasn't talking to him. কিন্তু ওই রাতের ফাইটের পর ও আমাদের সম্পর্কটা ভেঙে দেয়। ইংরেজিতে একটা প্রবাদ রয়েছে অ্যামেন্ডা দেবী, হেল হ্যাথ নো ফিউরি লাইক এ উমেন স্কর্নড, অর্থাৎ এক আঘাতপ্রাপ্ত মহিলার প্রকোপ থেকে বেশি ভয়ানক তো নরকও নয়। আর এটার অর্থ আপনার থেকে ভালো আর কেই বা জানতে পারে। অ্যামেন্ডা দেবী, কোথাও এরকমটা নয় তো যে এই প্রকোপের কারণেই কোনো রকম ভাবে স্টিভেন মারা গেল? ইটস পসিবল? মিস্টার পাঠক, আপনি এই কেসটার সঙ্গে অ্যামান্ডাকে যুক্ত করার আগে আমি আপনাকে এই কেসে আবার ফেরত নিয়ে যাচ্ছি। আপনি এটাই বলতে চাইছেন যে জগানন্দ বাবু স্টিভেনের টেন্টে রাত 2:30টার সময় নয়, বরং 1:30টার সময় গিয়েছিলেন? একদম ঠিক বলেছেন আপনি। তাহলে উনি 2:30টার সময় কোথায় ছিলেন? ঠিক প্রশ্ন পঞ্চ সাহেব। রাত 2:30টার সময় শ্মশানের পিছনে যে বয়ে চলা নদীটা রয়েছে তার পাশেই একটা বিরাট গাছ রয়েছে। ওই গাছের নিচে বসে বাবা জগানন্দ ধ্যান করছিলেন। বাহ বাহ, কি সুন্দর দৃশ্য এটা। আর আপনি আপনার চোখ দিয়ে তো সবকিছুই খুবই সুন্দর দেখে থাকেন। কি বাবা, ঠিক বলছি আমি? আগে হ্যাঁ, সাধনা সম্পূর্ণ হবার পর আমি ওখানে বিশ্রাম করছিলাম। ওখানে আমার সঙ্গে আমার শিষ্য চণ্ডীদাসও ছিল। যদি আমি আপনার শিষ্য চণ্ডীদাসকে কিছু প্রশ্ন করি তাহলে আপত্তি নেই তো আপনার? আপত্তি আবার কিসের? জয় বাবা ভৈরবনাথ। চণ্ডীদাস বাবু বলুন মহারাজ। স্টিভেন মার্কসের হত্যা 2টো থেকে 2:30টার মধ্যে হয়েছিল। যদি আপনি এটা বলেন যে মহারাজ ওই সময় ওখানে কোথাও শ্মশানভূমির আশেপাশে কোথাও ছিলেন, তাহলে এই কেস থেকে অনেক বড় রেহাই মিলতে পারে। তাহলে এখন আপনি কি বলবেন? দেখুন, আমাদের গুরুদেব পরম পূজনীয় জগানন বাবা যখন আমাদের প্রথম পাঠ শিখিয়েছিলেন, ওটা এটা ছিল যে শোনো চণ্ডীদাস, সর্বদা সত্যের সঙ্গ দাও, মিথ্যার নয়। আর এমনিতেও যার কাছে সত্যের মতো ঈশ্বর আছেন, তার মিথ্যার পৃথিবীকে কিসের ভয়? কিসের ভয় ওনার মিথ্যার পৃথিবীকে? আর আজও আমি সত্যিটাই বলবো, আর সত্য এটাই
ওই রাতে 2টো থেকে 2:30টার মধ্যে পরম পূজনীয় গুরুদেব জাগানান মহারাজ শ্মশান ভূমিতে ছিলেন না। চণ্ডী! অর্ডার। ক্ষমা করবেন মহারাজ, ক্ষমা করবেন, কিন্তু আমি নিজে আপনাকে ওই তাঁবুর থেকে বাইরে বেরোতে দেখেছিলাম, আর ওই বালিশটাকে ঝোপের মধ্যে ফেলতেও দেখেছিলাম। ভালো করেছেন মহারাজ যে লোকটাকে আপনি মেরে দিয়েছেন। আর এমনিতেও আপনার কিসের ভয় আপনার? আপনিই তো বলতেন গুরুদেব, আপনিই তো বলতেন একজন অঘরীর 7 খুন মাফ। দুষ্ট! আমি বুঝে গেছি, আমরা সবাই বুঝে গেছি তুই কি করতে চাইছিস। ঘাবড়াবেন না মহারাজ, এই তুচ্ছ মানব কি বোঝে আপনার শক্তিকে, কি বুঝবে আপনার ক্ষমতাকে? এখন তো শুধু একটা খুন হয়েছে মহারাজ, যদি 6টা খুন আরো হয়ে যায় না, তা হলেও শ্মশান মা তারা এসে আপনাকে বাঁচাবে। চুপ কর তুই, চুপ কর! আমি এই জন্য রেগে যাচ্ছি না যে তুই আমার বিরুদ্ধে মিথ্যে কথা বলছিস, আমি এই জন্য রেগে যাচ্ছি যে আমার শিষ্য হয়ে তুই মিথ্যে কথা বলছিস, অঘরীদের নাম মাটিতে মিশিয়ে দিচ্ছিস তুই। তোর তো নরকেও জায়গা হবে না, নরকে গিয়েও ঠাঁই পাবি না তুই। শান্ত হন প্লিজ। অর্ডার। তোর মিথ্যেতে ধরিত্রী ফাটুক আর না ফাটুক, আকাশ ফেটে পড়বে বিদ্যুতে, আর তোর কালো মনের মতন তোর শরীরটাও পুড়ে কালো হয়ে যাবে। তোকে আমার প্রভাব থেকে আর মা তারার প্রভাব থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি সেটা জানি যেটা আর কেউ জানে না। বাবা। তুই মরবি, আর কালকেই মরবি। মহারাজ! জগন্নাথ বাবু শান্ত হয়ে যান প্লিজ। অর্ডার। শান্ত থাকুন। এটা কি হচ্ছে জগন্নাথ বাবু? আপনি কোর্টে কাউকে এইভাবে ধমকাতে পারেন না। মরবি তুই, মরবি। সাধারণ মানুষ মিথ্যে বললে সেটা মানা যায়, কিন্তু ও তো সাধক যে অঘোর পথে চলছে। আমার শিষ্য চণ্ডীদাস ভরা সভায় ভরা আদালতে মিথ্যে বলেছে। ওই পাপী পাষণ্ড চণ্ডীদাস ও ভস্য হবে, ভস্য হয়ে যাবে ও। বাবাজি শান্ত হয়ে যান আপনি প্লিজ। সত্যি মিথ্যা যাই হোক, কিন্তু আপনার ওপর কাউকে হত্যা করার অভিযোগ রয়েছে, আর এইভাবে মহামান্য বিচারকের সামনে, বিরোধী পক্ষের উকিলের সামনে কাউকে এইভাবে প্রাণের হুমকি দেওয়াটা ঠিক নয়। আপনি বুঝতে পারছেন যে লোকজন কি ভাবছে আপনার সম্বন্ধে? বুঝতে পারছি, আমি জানি, কিন্তু কি করব? এই রাগের উপরই তো নিয়ন্ত্রণ রাখতে পারি না। কোনোভাবে এরকমটা নয় তো যে এই ক্রোধের কারণেই আপনি স্টিভেনকে... প্রবাদ তো শুনে থাকবি তুই, হ্যাঁ? যে মেঘ গর্জায় সেটা বর্ষায় না, আর যেটা বর্ষায় সেটা গর্জায় না। আর আমি কোন ধরনের মেঘ সেটা তো শুধু আমিই জানি, তুইও জানিস না। আর যেটা আমি জানি সেটা কেউ জানে না। আর যদি চণ্ডীদাসের কথা বলিস তাহলে শুনে রাখ, ওই চণ্ডীদাসের উপর তো মৃত্যুর কালো মেঘ ঘনিয়ে এসেছে। মরবে ও, অবশ্যই মরবে। শ্মশান তারার প্রভাবে মরবে ও, কেউ বাঁচাতে পারবে না ওকে। শুনেছিস তো আমার কথা, কেউ বাঁচাতে পারবে না ওকে। যা তুই, আমাকে আমার সাধনায় বসতে হবে। জয় বাবা ভোলেনাথের, জয় বাবা।
বরুণ, এই সময় আমেন্ডা দিবেন্দুর ব্যাপারে তো কিছু বলতে পারবো না, কিন্তু একটা বিষয় নিশ্চিত, হয় বাবা জগন্নাথ মিথ্যা কথা বলছে আর নয়তো চণ্ডীদাস। কিন্তু স্যার গুরুকে ফাঁসিয়ে চেলা আর কি পাবে? আই এম ভেরি শিওর স্যার, এইবারে আপনি ভুল লোকের কেস নিয়ে নিয়েছেন। না ওই পিলো কেস, ভিডিও ফুটেজ, এই প্রমাণগুলো সবই প্রমাণ? বলছে যে হামেশাই বরুণ, যেটা দেখা যায় সেটা হয় না, আর যেটা হয় সেটা দেখা যায় না। আমাদের সেইটা দেখার চেষ্টা করা উচিত, যেটা দেখেও আমরা দেখতে পাচ্ছি না, কেননা সেটা দেখতে চাইছি না। উদাহরণ হিসাবে আমার পিছনে দাঁড়িয়ে থাকা ঘুমটা পড়া এক মহিলা, না না এখন দেখিস না, সচেতন হয়ে যাবে। এই দেখ, এই মহিলা শ্মশানেও ছিল আর কাল আদালতেও। একটু গিয়ে খোঁজ লাগা যে ঘুমটা চেহারাটা লুকোনোর জন্য নাকি সত্যিটা লুকোনোর জন্য। দাঁড়াও চাকর ভাই। হ্যাঁ সাহেব, কোথায় যাচ্ছ? আমি ওইদিকে একটু কাজে যাচ্ছিলাম। দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ, ওদিক থেকে আসুন। আরে চণ্ডীদাস কোথায় মরলো? অমিতের সঙ্গে দেখা করতে ঘাটে গেছে। নেতুর সঙ্গে দেখা করতে ঘাটে গেছে। আরে এ দুনিয়াদারি কবে ছাড়বে? নামে আঘুরি, কাজে নয়। আমি সব জানি ওই ঢঙ্গি এখন কোথায়। ওম বোম ভোলা মস্ত রহে চোলা। এই তিওয়ারি, আরেকটা বোতল নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়, না হলে এখনই ভস্য করে দেবো তোর দোকান। ব্যাটা, যখন আমি ইলেকট্রিশিয়ান ছিলাম তখন রাস্তার কুকুরও আমাকে পাত্তা দিত না, আর আজ দেখো সাহস আছে কারোর আমার কথা ফেলতে পারে? আরে ভাই, রাজত্ব করে আমি এখানে, বুঝেছ? রাজত্ব করি, সব বিনা পয়সায় ভাই। আচ্ছা, তো এই জন্য আপনি অঘরী হয়েছেন? ঘড়িটা খুব ভালো তোমার। খোলো, কি দেখছো? খোলো। পরাবে কে রে? ওই মেয়েটাও খুব দারুণ। মানে? আরে ওই মেম সাহেবটা, কখন নিয়ে আসছিস ওকে আমার কাছে? আরে বাবা, কি বলছেন আপনি? আমি কোথা থেকে বাবা? এইখানেই বসে জ্বালিয়ে তাকে ভস্য করে দেবো, আর সব বলে দেবো আদালতে গিয়ে সত্যি সত্যি। কি মনে করেছিস আমাকে? বাবা এক মিনিট। আই ওয়ান্ট ওই মেয়েটাকে চাই আমার। আমি দেখছি কালকে। আরে কালকে দেখেছে, আমার আজকেই চাই ওই মেয়েটাকে। আর কি মনে করেছিস না বেটা তুই? জয় ভোলানাথ, বম ভোলে। আরে বাবা 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 বাবা, আরে চুপ! আরে এটাকে রাখুন এটাকে। এইটার আর কি কাজ? রাখুন। দেখছি কালকে, আমি দেখি কি করি। সাবধানে থাকিস, চাই আমার। চুপ কর, না হলে তোকে আমি ভস্য করে দেব। কেডি স্যার, চণ্ডীদাস মারা গেছে। কি? কখন? স্যার কালকে রাতে স্যার। আর স্যার সব থেকে অদ্ভুত হলো ও মারা গেছে বিদ্যুতের জন্য, শ্মশান ঘাটের একদম মাঝখানে। বিদ্যুৎ সৃষ্ট হলো কি করে ও? তোর মিথ্যেতে ধরিত্রী ফাটুক আর না ফাটুক, আকাশ ফেটে পড়বে বিদ্যুতে। মরবি তুই, মরবি।
কাল সারা রাত বাজ পড়ছিল সাহেব, আমাদের সামনেই মদ খেয়ে গিয়েছিল। তারপরে ওর চিৎকার শোনা যায়, আর সাহেব এসে দেখি ও মরে পড়ে আছে। পুরো পুরো শরীর কালো হয়ে গেছিল সাহেব। কিন্তু এখানে তো কোনো বৈদ্যুতিক পোস্ট রয়েছে না, তার বিদ্যুৎ সৃষ্ট হলো কি করে ও? আকাশ ফাটলো, বিদ্যুৎ চমকালো, আর চণ্ডী মরে গেল। জগানন্দ ঘড়ির 7টা খুন মাফ। 7 খুন, এখনো পর্যন্ত 2টো, 5টা আরো বাকি আছে। পাঁচটা আরো। মহামান্য বিচারক, এই মোকদ্দমার শুরু একটা খুন দিয়ে হয়েছিল, কিন্তু এখন এর সংখ্যা 2টো হয়ে গেছে। আজ থেকে 2 দিন আগেই মহারাজ জগানন্দ বাবুই ভবিষ্যৎবাণী করেছিলেন যে ওনার শিষ্য চণ্ডী দাসের মৃত্যু বজ্রপাতের কারণে হবে। 1 দিন পরে ঠিক সেটাই হলো। ওনার মৃত্যু বজ্রপাতেই হলো। ভবিষ্যৎবাণী সত্যি হলো। তো এর থেকে আমরা কি বুঝবো মহামান্য বিচারক? ইয়নার, বুঝতে তো আমিও পারছি না যে পঞ্চ সাহেবের কথার তাৎপর্য কি। কি বলতে চান পঞ্চ সাহেব, যে চণ্ডীদাসের মৃত্যু বাবা জগানন্দের শাপ দেওয়ার কারণে হয়েছে? আই হোপ আপনার ইশারা এটা নয় মিস্টার পন্ত। আমি একেবারেই এ কথা বলছি না মহামান্য বিচারক, বরঞ্চ আমি তো এর উল্টোটা বলছি। এই যে ষড়যন্ত্র রচনা করা হয়েছে, তাতে একমাত্র স্বামী জগানন্দ বাবুই ইনভলভ নয়, এর মধ্যে এর কোনো সাথী সহযোগীও রয়েছে, পার্টনার ইন ক্রাইম, যে ওর আদেশ পালন করে। না না সাহেব, না সাহেব, চণ্ডী দাসের মৃত্যু বজ্রপাতের কারণেই হয়েছে। আমি ওই শ্মশানের পাহারাদার, কারেন্টের কানেকশন আমার ঝুপড়িতেই আছে সাহেব। বাকি দূর দূরান্ত পর্যন্ত না কোনো তার, না কোনো পোস্ট, না কোনো কানেকশন আছে। আর আমি চণ্ডীদাসকে ওখানে যেতে দেখেছি সাহেব। আর ঠিক ওই দিন সকালে ওনার মৃত শরীর শ্মশানের মধ্যে পাওয়া গেছে। কারেন্টের ঝটকা তলে লাগলো কোথা থেকে? একমাত্র আকাশ ছাড়া। জগানন্দ বাবার মুখ থেকে বেরোনো প্রতিটা শব্দ, প্রতিটা অভিশাপ সত্য প্রমাণ হয় সাহেব। তুমি আমাকে আগে একটা কথা বলো, তুমি কি আকাশ থেকে বিদ্যুৎ পড়তে দেখেছো? না সাহেব, কিন্তু তাহলে মহামান্য বিচারক, যে পোস্টমর্টম রিপোর্ট এসেছে আর তার মধ্যে নিশ্চয়ই লেখা আছে যে চণ্ডী দাসের মৃত্যু বিদ্যুতের আঘাতে হয়েছে, কিন্তু ওই কারেন্টের ভোল্টেজ কত ছিল এটা প্রমাণ করা একেবারেই অসম্ভব। মহামান্য বিচারক, এটা প্রমাণ করা একেবারেই মুশকিল যে এটা মনুষ্যকৃত বিদ্যুৎ না আকাশের। ইয়নার, আমি পঞ্চ সাহেবের কথার সঙ্গে সহমত। আমারও এরকমটা মনে হয় যে চণ্ডীদাসের মৃত্যু কোনো মানুষ করিয়েছেন, কোনো যন্ত্রের সাহায্যে, বিদ্যুৎ দিয়ে। মিস্টার কেডি সত্যি কথাই বলছেন? আমারও তাই মনে হচ্ছে মহামান্য বিচারক। ডিফেন্স স্যার, প্রসিকিউশন একই কথায় সহমত। নট এট অল ইয়নার, আমি এটা বলতে চাইছি না। কেননা পঞ্চ সাহেব এটা মনে করেন যে চণ্ডীদাসকে বাবা জগানন্দের কোনো সহযোগী মেরেছেন, যখন আমার এরকম মনে হয় যে চণ্ডীদাসের মৃত্যু সেই ব্যক্তি করিয়েছে যে আগেই বাবা জগানন্দের কথাটা শুনেছে আর ঠিক সেইভাবেই চণ্ডীদাসকে মেরেছে, যাতে বাবা জগানন্দ আরও জটিলতায় ফেসে যান। মৃগ্য মহারাজ, আপনি জগানন্দজির গুরু? হ্যাঁ, গর্বিত আমি এর জন্যে। অবশ্যই হবেন।
মহারাজ, একটা কথা বলুন আমায়। ওই রাতে যেদিন চণ্ডীদাসের হত্যা হয়, মৃত্যু হয় ওনার, ওই সময় শ্মশান ঘাটে আপনি আর অঘরীদের দল একটা ওখানে উপস্থিত ছিল। কোনো বিচিত্র ব্যাপার দেখেছিলেন আপনারা? কিছু শুনেছিলেন আপনারা? বিচিত্র বিচিত্র তো আমি এখানে দেখছি, যে কিভাবে তোমরা সবাই সত্যের থেকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছো। জগানন্দ হলো আমার সব থেকে উজ্জ্বল শিষ্য, আর মা শ্মশান তারার আদরের পুত্র। ও যা বলে, যা করতে চায়, মা শ্মশান তারা তার সব কিছুর মনস্কামনা পূর্ণ করে দেন। যখন ওই পাপিষ্ঠ চণ্ডীদাসের বলি চাইল, মা ওর ইচ্ছা পূরণ করল। সোহা! আপনারা জাখর এবং মৃগ মহারাজের বলার পরও ভৈরব শক্তিকে অস্বীকার করছেন। যদি জগানন্দ চান তাহলে মাটি ফুঁড়েও অমৃত বার করে আনতে পারেন। মায়ের আশীর্বাদ আছে ওনার ওপর। একবার আমার সামনে তো ইনি মাংসের টুকরোকে মিষ্টিতে পরিণত করেছিলেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। কি হচ্ছে এসব? মহামান্য বিচারক, এসব কি হচ্ছে? এটা এদের কোনো মহাসভা নয় যেখানে এরা প্রবচন করবে আর আমরা এদের প্রবচন শুনবো। আমার তো মনে হচ্ছে নিজেদের সমষ্টিগত শক্তি দেখানোর জন্য সমাজের ওপর আতঙ্ক তৈরি করে ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। যেখানে আসল কথাটা হলো এই সবকিছু এদের সর্দার মৃগেরই কাজ, আর উনি করেছেন এই জঘন্য অপরাধ। চুপ করে যা নাস্তিক! তোর এই দুঃসাহস যে তুই আমার গুরুর উপর আঙুল তুলছিস, যার জন্য আমি সংসার ছেড়েছি, আমি অঘরী হয়েছি, যা আমার অস্তিত্বের কারণ, তুই তার উপর অপবাদ দিচ্ছিস। অর্ডার অর্ডার, শান্ত হয়ে যান জগন্নাথ বাবু। আরে শান্ত ও হবে বরাবরের জন্য। পন্থ, হার্টের অসুখ আছে না তোর? এবার দেখ, তুই দেখ তোর মারাত্মক অপমানের জন্য তোর হৃদস্পন্দন তোকে ছেড়ে কোথায় চলে যায়। তুই মরবি, মরবি তুই। জয় তারা মা, জয় তারা মা, জয় তারা মা তারা। তুই এটাই জানতে এসেছিস না যে আমি আদালতে সরকারি উকিলকে যে ধমকি দিয়েছি সেটা সত্যি হবে কি হবে না? ওর হার্টের যন্ত্রণা বাড়বে কি বাড়বে না, তাই না? সংযোগ একবারই হয়ে থাকে বাবা, দুবার নয়। আর যেটা দুবার হয় তাকে কি বলবি? ষড়যন্ত্র নাকি ষড়তন্ত্র? আচ্ছা কেডি, তুমি আমাকে একটা কথা বলনি। তোমার কি মনে হয় চণ্ডীদাসকে আমি মেরেছি? না, এরকমটা মনে হয় না আমার। জানি না তোমার এই উত্তরে আমার খুশি হওয়া উচিত নাকি দুঃখিত। খুশি এই জন্যই যে আমি নির্দোষ, এই ব্যাপারে তোমার আস্থা আছে, আর দুঃখিত এই কারণে যে তোমার আমার শক্তির উপরে ভরসা নেই। বাবা, আমি আপনার শক্তির উপর ভরসা করলেও
এই কেসের কোনো পরিণতি তাতে বেরোবে না। কিন্তু এর ভরসাতেই তো তুমি কেসের পরিণামটা খুঁজতে এসেছো কেডি। দেখা যাক তোমার আমার উপর কতটা আস্থা আছে। এই করটির জলটা পান করে দেখাও। পান করো, আমার করটির বাটি থেকে জল পান করো। কি হলো? হ্যাঁ? একটা অঘরীর এঁটো খেতে তুমি ভয় পেয়ে গেলে? হ্যাঁ? কেডি পাঠক ভয় পায় মনুষ্য জাতির বলা মিথ্যা কথাকে, এটোকে নয়। ও ওর পাপের শাস্তি এখানেই পাচ্ছে। হাহ, ওর তো এই অবস্থাই হওয়া ছিল। এখন যত তাড়াতাড়ি সম্ভব ও জগানন্দ মহারাজ স্বামীর ফাঁসির শাস্তি হয়ে যাক, আর আমরা সেটা পেয়ে যাই যেটা আমরা চাই। তারপর শান্তি আর শান্তি, ব্যাস। আপনি চিন্তা করবেন না, আমি কাল পরশুর মধ্যেই ফিরে আসব। আমি এখন রাখছি। জয় সিয়ারাম। আরে শুনুন, ও দিদি, আরে, পয়সাটা তো দিয়ে যান। আরে, শুনুন। আরে সরি। এসে গেছো? দাও। এ কি, আদা আনতে আবার ভুলে গেছো? তুমি না কিছু না কিছু ভুলেই যাবে। কি হয়েছে? তোমার শরীর ঠিক আছে তো? আমি জানি না কোন ঘরে থাকি আমি। বাজারে রাস্তা পার হচ্ছিলাম তো জিপের তলায় পড়তে পড়তে বেঁচে গেলাম। তখন থেকে মনটা কেমন যেন করছে। জল, একটু জল দাও। তুমিও না ওই অগরির কথা শুনে সারা রাত ঘুমোলে না। এসব ভ্রান্ত, এরকম কিচ্ছু হয় না। আচ্ছা একটা কথা বলো, ও কি করে জানতে পারলো যে আমার হার্টের অসুখ আছে? আর আমার তো দুবার হার্ট অ্যাটাক হয়েছে। আরে কেসের সময় তোমায় ওষুধ খেতে দেখে থাকবে। খুব বুদ্ধি ধরে এইসব লোক। তুমি বিশ্রাম করো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। পন্থ, হার্টের অসুখ আছে না তোর? এবার দেখ, দেখ তোর মারাত্মক অপমানের জন্য তোর হৃদস্পন্দন তোকে ছেড়ে কোথায় চলে যায়। তুই মরবি, মরবি তুই। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তোমার? অভিশাপ, অভিশাপ, কি হলো? অভিশাপ। কোনো টেলারের রসিদ এটা। মনে হচ্ছে দুলারি দেবী কোনো এই আশপাশের গ্রামেই থাকেন। কে হতে পারে স্যার? সে জগানন্দের মৃত্যু কেন চাইবে? I don't know, Varun, but I'll find out. প্রেম কুমার মিশ্রা। হ্যাঁ হ্যাঁ বলছি। কিভাবে?
ঠিক আছে। কি হলো স্যার? এনি প্রবলেম? প্রসিকিউটর পন্থের মৃত্যু হয়ে গিয়েছে। কি করে? হার্ট অ্যাটাক করে, হৃদয় আক্রান্ত হয়ে। অঘরীর কথা তো সত্যি হয়ে গেল ভাই। পাঠক স্যার, কেডি স্যার, হ্যালো, মাইসেলফ গোকুল পান্ডে স্যার। পঞ্জাবের জায়গায় আমাকে নিযুক্ত করা হয়েছে এই কেসে। আচ্ছা আচ্ছা, ওয়েলকাম টু দ্য কেস। কেমন আছেন আপনি? খুব খারাপ স্যার। আপনার মক্কেলের সাপের পরে, পঞ্জাবের মৃত্যুর পরে এই কেসে কেউ হাত দেওয়ার জন্য রেডি নয় বলতে গেলে। এখন এই সমস্ত বাবাদের সাপ সত্যি নাকি মিথ্যে সেটা তো জানি না, কিন্তু জীবন আর মৃত্যু তো একটা বিরাট বড় সত্যি, তাই না? দেখুন, পনসার যেহেতু মানলেন না, সে তো চলে গেলেন। কেন এই কেসটা তাহলে নিলেন কেন আপনি? আমার ওপর তো ওপর থেকে খুব চাপ এসেছিল, না হলে আমি কি পাগল যে আমি কেসটা লড়বো? আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে স্যার। বলুন না। নিজের মক্কেলকে না একটুখানি কন্ট্রোলে রাখবেন। ওই সাপ, মানে আমাকে যেন সাপ না দিয়ে দেন। দেখুন, আমি আইল বি ভেরি ওয়েল বিহেভড। আমি আপনাকে খুব বেশি চ্যালেঞ্জও করব না স্যার। আরে পান্ডে সাহেব, নিশ্চিন্ত হয়ে আপনার কাজ করে যান আপনি। একদিন তো আমাদের সবাইকেই ওপরে যেতে হবে, সুনার ও লেটার, তাই না? ঘন্টা বেজে গেল। জয় সীতারাম। অল দ্য বেস্ট ইউ স্যার। আসুন। আগে আপনি? না না, আপনি চলুন। চলুন। আদালতের কাজ শুরু করা যাক। আগে স্যার। শুরু করি বাবা? স্যার, মিস্টার পন্ত এবং পাঠক সাহেব এখনো পর্যন্ত যেটাকে মানুষের দ্বারা খুন বলে ভেবে আসছেন, সেই দুটো খুন কখনোই কোনো মানুষ করতে পারে না। কেননা চণ্ডীদাস মারা গেলেন বজ্রপাতের কারণে, আর পন্ত সাহেব মারা গেলেন হৃদরোগে আক্রান্ত হয়ে। এই দুটো খুন কোনো মানুষ কিভাবে করতে পারে? কোনো মানুষ কিভাবে আকাশ থেকে বজ্রপাত ঘটাতে পারে? কেউ কিভাবে কারো হৃদযন্ত্র বন্ধ করে দিতে পারে? তার মানে তোমার এটাই বক্তব্য যে এটা অলৌকিক ঘটনা? আর নয় তো কি স্যার। পান্ডেবাবু, দয়া করে আদালতকে বলুন যে আপনি এখানে ঠিক কার বিরুদ্ধে অভিযোগ করতে চাইছেন। আরে পাঠক সাহেব, আমি কোথাকার কে কারোর বিরুদ্ধে অভিযোগ করার বা কাউকে শাস্তি বা রেহাই পাইয়ে দেওয়ার? আমাকে তো এই কেসে অ্যাজ এ প্রসিকিউটর হিসেবে নিযুক্ত করা হয়েছে, তাই আমি শুধু আমার দলিলটা পেশ করব। আর তার সাথে এটাও বলতে চাই যে মিলর্ড, কিছু কিছু জিনিস মানুষ এবং আইনেরও ঊর্ধ্বে থাকে, কি তাই তো? মিস্টার পান্ডে, আদালত সাপ এবং অলৌকিক ঘটনাকে বিশ্বাস করে না। আর আমি দুই উকিলকেই বলছি, এই কেস চণ্ডীদাস আর প্রসিকিউটরের মৃত্যুর জন্য নয়। এই কেস স্টিফেন মাসের খুনের জন্য, যাকে কোনো সাপ বা অলৌকিক ভাবে নয়, যাকে কোনো মানুষ বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মেরেছে। তাই আমার জন্য এটা কোনো বিশেষ অলৌকিক কেস নয়, একটা সাধারণ খুনের মামলা। আপনাদের পরবর্তী প্রমাণগুলো এই কথার উপর ভিত্তি করেই রাখবেন। ধন্যবাদ ইওর অনার, এই বিষয়টাকে একটা দিশা দেখানোর জন্য। একদমই ঠিক বলছেন আপনি। স্টিভেন মার্কসের হত্যাকাণ্ড একটা চমৎকারী বা অলৌকিক ঘটনা নয়। ঠিক সেই রকম ভাবে ইওর অনার, এই চণ্ডীদাস আর প্রসিকিউটর পন্থের মৃত্যু কোনো অলৌকিক ঘটনা নয়, স্ট্রেট মার্ডার কেস একটা। আর আমার পুরো সন্দেহ রয়েছে ইওর অনার যে এই তিনটে হত্যাই একজন ব্যক্তিই করেছে। তো আপনি কি এটা বলতে চান যে পন্ত সাহেবের যে মৃত্যুটা ঘটেছে সেটাও কোনো মানুষের দ্বারা হয়েছে? আজ্ঞে। মানে কোনো মানুষ তার শরীরে এইভাবে হাত ঢুকিয়ে এইভাবে হার্টটা স্টপ করে দিল? না 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 না, পান্ডেবাবু, এরকমটা নয়। আমি আপনাকে বুঝিয়ে বলছি। ইওর অনার, প্রসিকিউটর পন্থ প্রত্যেক শনিবার গোলবাজার যেতেন আনাজপাতি কিনতে। আনাজপাতি কেনা হয়ে যাওয়ার পর সেখানে চায়ের দোকানে তিনি বসতেন, বসে চা খেতেন, খবরের কাগজ পড়তেন। দেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর তর্ক বিতর্ক করার পর বাড়ি ফিরতেন তিনি। বিগত 20 বছর ধরে তার ঠিক এরকমই রোজকার কাজ ছিল। তো তো এটা যে ওনার
পোস্টমর্টেম রিপোর্ট অনুসারে ইওর অনার, এইটা একেবারেই স্পষ্ট যে এনার মৃত্যু হার্ট অ্যাটাকের কারণেই হয়েছে। এই রিপোর্টে একটা ছোটখাটো বিষয় জানা যাচ্ছে ইওর অনার, আর তা হলো ওনার অভ্যন্তরীণ পরীক্ষা নিরীক্ষা করার পর যেটা পাওয়া গিয়েছে সর্বশেষ পদার্থ যা ওনার পেটে গিয়েছিল তা ওই দোকানেরই চা। বিচিত্র বিষয় ইওর অনার, সেই দিন প্রসিকিউটর পন্থের চাতে ভিঙ্গকায়েম মেশানো হয়েছিল। যেখানে ওনার হৃদয় আগে থেকেই দুর্বল ছিল, আর তারপর সজোরে চলে যাওয়া একটা জিপ গাড়ি দেখে উনি অনেকটা চমকে গিয়েছিলেন, আর ওনার হৃদস্পন্দন এতটাই বেড়ে গিয়েছিল যে ওনার হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার কারণে উনি দাঁড়িয়ে পড়েছিলেন। আর বাকি ব্যাপারটা জগন্নাথ বাবুর বলা সব কথা, কি বলে ওটাকে, অভিশাপ যেটা উনি দিয়েছিলেন, সেইটা একটা পরিপূর্ণতা পায়। সব মিলিয়ে ইওর অনার, প্রসিকিউটর পন্থ ডায়েড অফ ইনডিউসড হার্ট অ্যাটাক, প্রেরিত হার্ট অ্যাটাক ইওর অনার। আর আমার পুরো বিশ্বাস রয়েছে ইওর অনার যে চণ্ডীদাসের মৃত্যু আকাশ থেকে বিদ্যুৎ চমকানোর কারণে হয়নি, বরং কোনো মানুষের কোনো যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ দেওয়ার কারণে হয়েছে। এটা কি বলছেন পাঠক সাহেব? মানে আসলে কোনো মানুষ থাকা তো চাই, তো আপনার হিসেবে এটা কে করতে পারে? বলছি, সবার আগে ইওর অনার, গুন্ডেরা গ্রামের দুলাড়ি দেবীকে আমি কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। দুলাড়ি দেবী, কে কে রয়েছেন আপনার পরিবারে? আগে দুটো বাচ্চা, আমার মা আর ব্যাস আমি। আপনার স্বামী? ও তো কবেই মরে গেছে। উনি মারা গিয়েছেন, কিন্তু আপনার সিঁথিতে তো এখনো সিঁদুর লাগানো রয়েছে দেখছি। আমার স্বামী আমার কাছে মৃত। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনার কাছে তিনি মরে গিয়েছেন, কিন্তু বাস্তবে তিনি বেঁচে রয়েছেন। ওকে কি জিজ্ঞেস করছো? আমি বলছি ওর স্বামী বেঁচে আছে, আমি ওর স্বামী। অর্ডার অর্ডার। এই বিষয়টা জানানোর জন্য ধন্যবাদ শ্রী প্রেম কুমার মিশ্র। প্রেম কুমার মিশ্র আমি ছিলাম যখন ও আমার ধর্মপত্নী ছিল। 16 বছর আগে আমি গৃহস্থ আশ্রম ত্যাগ করেছিলাম। এখন আমার এর সঙ্গে বা এর সংসারের সঙ্গে কোনো লেনদেন নেই। দুলাড়ি দেবী আপনার স্বামী, আপনার আগের স্বামী প্রেম কুমার মিশ্র। বর্তমানে জগনানন্দজির বক্তব্য হলো যে 16 বছর আগে উনি আপনাকে ছেড়ে দিয়েছেন, আপনার সঙ্গে সম্পর্ক ছেদ করে দিয়েছে, আর আপনি আজও উনার পেছনে লেগে রয়েছেন। কিসের আশাতে? এরকম কি কোনো সম্ভাবনা রয়েছে উনি আপনার জীবনে আবারও ফিরে আসতে পারেন? সেই আশা তো আমি 10 বছর আগেই ছেড়ে দিয়েছি, যখন ইনি এনার বাবার অন্ত্যেষ্টিক্রিয়াতেও আসেননি। তাই তো বলছি, ইনি আমাদের কাছে একেবারেই মৃত। দুলাড়ি দেবী, আমি বুঝতে পারলাম না যে যদি আপনি এটা মেনে নিয়ে থাকেন যে আপনার স্বামী আপনার জন্য মরে গিয়েছে, তাহলে 16 বছর পরেও আপনি এই আদালতে আপনি এসেছেন এরকম ভাবে, কি মানে হতে পারে এটার? বলুন না, কি কারণ এটার? কাগজপত্রে সই করানোর জন্য, যাতে জমি আর জায়গা আমাদের হয়ে যায়। যাতে বাড়ি আর জমি আপনার নামে হতে পারে। তো এই সময় ওই বাড়ি আর জমি কার নামে রয়েছে? আমার ভাইদের নামে। আমি বলতে চাই যারা আমার ভাই ছিল, কিন্তু আমি কাগজপত্রে স্বাক্ষর করতে অস্বীকার করেছিলাম। এখন এই কাগজপত্র, হস্তাক্ষর, সই, এসব দিয়ে কি হবে আমার? আমি এই মোহ মায়ার ঝঞ্ঝাটে আর পড়তে চাই না। ওর মনে হলে যা চায় করুক। কি করে করব? যতদিন তুমি বেঁচে আছো আইন আমাকে কোনো অধিকার দেয় না। ওখানে তোমার ভাই জমির ওপর কবজা করে বসে আছে, আরে আমার তো নয়, নিজের বাচ্চাদের কথা ভাবো। সাধকের কোনো সন্তান হয় না।
তাহলে কেন জন্ম দিয়েছিলে বাচ্চাদের? কেন বিয়ে করেছিলে? আমার জীবনটা শেষ করে দেওয়ার আগে কেন সাধক হলে না? প্লিজ শান্তি। মিলর্ড, এটা কি হচ্ছে? এটা আসলে ক্রিমিনাল কোর্ট একটা, যেখানে আমরা মার্ডার কেসটাকে সলভ করার চেষ্টা করছি। পান্ডে বাবু, দুলারি দেবীকে এখানে শুধুমাত্র সেই কারণেই ডাকা হয়েছে যাতে গোটা বিষয়টা স্পষ্ট হয়। তাছাড়াও এটা এনাদের পারিবারিক বিষয়। কেন আপনি এই বাবাকে রাগ করাচ্ছেন? তো দুলারি দেবীজি, যদি বাবা জগানন্দজির সাজা হয়ে যায় ফাঁসির, তাহলে তো এই বাড়ি, এই জমি আইনত আপনার নামে হয়ে যাবে, তাই হবে না? হয়ে যাবে তো, নাকি না? আগে হ্যাঁ, কিন্তু এর মানে তো এই নয় যে আমি ওনাকে ফাঁসিয়েছি। আরে না না না, আমি এরকমটা কখন বললাম? আচ্ছা এটা বলুন যে যখন পন্থ সাহেব ওই চায়ের দোকানে চা খাচ্ছিলেন, আপনিও তখন ওই সেই একই জায়গায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন, ছিলেন তো? আপনি ছিলেন না ওখানে? আপনি ছিলেন কি ছিলেন না ওখানে? হ্যাঁ তো, আমি ওনার চাই কিছু মেশাইনি। আর যখন মিস্টার স্টিভেন মার্কসের হত্যাটা হলো, আপনি সেই সময় ওখানে শ্মশান ঘাটেই ছিলেন, আপনি ছিলেন না ওখানে? না না, আমি ওখানে ছিলাম না। পুরোপুরি মিথ্যে কথা বলছে স্যার। ও ওখানেই ছিল, আমি নিজে ওকে দেখেছি স্যার, গাছের পেছনে লুকিয়েছিল। শুধু এইটাই না স্যার, চণ্ডীদাসের মৃত্যুর সময়ও লুকিয়ে লুকিয়ে কথা শুনছিল। স্যার আমার তো মনে হয় এর কোনো কানেকশন আছে। আমারও মনে হয় দিব্যেন্দু বাবু যে কিছু তো কানেকশন রয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ। একটা শেষ প্রশ্ন করতে চাই আপনাকে, যে একবার আমি একটু কনফার্ম করে নিই এই প্রশ্নটা। ডিটেলটা এখানেই কোথাও একটা থাকার কথা, এইখানে বোধহয়। আমার প্রশ্নটা আপনার কাছে এটা হলো যে আমান্ডা দেবী আর আপনি এই যে কার্যক্রমটা চালাচ্ছেন হরিদ্বারে, তো কি ধরনের যানবাহন ব্যবহার করছেন আপনারা সেখানে? জিপ ছিল। ব্লু জিপ, নীল রঙের ছিল কি? হ্যাঁ। এটা দেখুন কিরকম কাকতালীয় ব্যাপার যে প্রসিকিউটর পন্থের ওপর যেভাবে হামলা হয়েছিল সেটাও একটা ব্লু জিপ, একটা নীল রঙের জিপ দ্বারা হয়েছিল। শিওর এটা একটা কাকতালীয় ব্যাপার হবে। আপনি বসুন প্লিজ। আরে হ্যাঁ, কংগ্রেচুলেশনস ফর দ্য ওয়েডিং, বিয়ের জন্য। কার বিয়ে স্যার? আপনার দিব্যেন্দু বাবু, আপনার আর ওই অ্যামেন্ডা দেবীর। আর যেটা আমার পুরো বিশ্বাস রয়েছে যে আপনি বোধহয় কোথাও লুকিয়ে কোনো মন্দিরে গিয়ে বিয়েটা করেছেন। ওই দেখুন অ্যামেন্ডা দেবী নিজের মঙ্গলসূত্রটা কিরকম লুকোচ্ছে, কিন্তু আপনি আপনার এই বিয়ের আংটিটা কোথায় লুকোবেন আপনি? ইওর অনার, হোয়াট আ নাইস রিং। তো বিষয়টা একেবারে উল্টো দিব্যেন্দু বাবু। স্টিভেন মার্কস অ্যামেন্ডাকে নয়, অ্যামেন্ডা দেবী আর আপনি দুজনে মিলে স্টিভেন মার্কসকে ধোকা দিলেন। এম আই রাইট অর এম আই রাইট? I must be right. What's it? ইয়েস, এটা সত্যি। স্টিভেন এটা সন্দেহ করত আমার আর দিব্যেন্দুর মধ্যে অ্যাফেয়ার, তাই জন্য রাতে ও আমার লকেট ভেঙে দেয়। আর সেই রাতেই আপনি আর দিব্যেন্দু দুজনে মিলে ওকে। হোয়াট? নো নো নো, আই উড নেভার কিল হিম। দিব্যেন্দু। আর দুর্ভাগ্যবশত এটা আদালত, তাই এখানে দিব্যেন্দু বাবু আপনাকে কোন রকম ভাবে সাহায্য করতে পারবেন না। খুবই দুঃখের বিষয় এটা যে স্টিভেন মারা গিয়েছে 10 দিনও হয়নি, আর আপনারা দুজনে মিলে এই আদালতে এসে ওর বিরুদ্ধে মিথ্যা বললেন, বিয়েটাও করে ফেললেন। Not a good sign at all, Miss Amanda Thomas. Oops, should I say Mrs. Amanda Saxena?
I didn't kill Steven. হু ডিড? He did. স্টিভেনের ডেথের একদিন পর এ আমার সাথে দেখা করতে আমার টেন্টে এসেছিল। জয় শিব শম্ভু। প্রণাম বাবা। জয় শিব শম্ভু। এই যে ম্যাডাম, আমাদের গুরুদেব আপনার সঙ্গে কিছু কথা বলতে চান সিক্রেটে। দেখো, যা হবার তা তো হয়ে গেছে। জগানন্দকে ওর ভুলের সাজা আইন দেবে, কিন্তু তুমি আমাকে সাজা দিচ্ছ কেন? I don't understand. তোমার তথ্যচিত্র, ডকুমেন্টারি, তার মুখ্য ভূমিকায় জগানন্দই ছিল। সে জায়গায় আমায় নাও। কিন্তু যদি জগানন্দ জেল থেকে ফ্রি হয়ে যায় তো? ওটার চিন্তা তুমি করো না, ওটা অসম্ভব। মিথ্যে বলছে এই মেয়েটি। সাধুরা এরকম করতে পারে না। কথা বলছে, মিথ্যে বলছে, যা বলছে মিথ্যে ও বলছে, সবই মিথ্যে। এরকম হতেই পারে না, অসম্ভব। অর্ডার অর্ডার, আপনারা সবাই বসে পড়ুন। হ্যাঁ, এটা সত্য। জগানন্দের বদলে আমাকে নিয়ে তথ্যচিত্র তৈরির প্রস্তাব আমি রেখেছিলাম, কিন্তু আফসোস এটাই যে আমার এটা করা উচিত হয়নি। চণ্ডীদাসের প্ররোচনায় আসাটা আমার দুর্বলতা, কিন্তু এটা দিয়ে কি প্রমাণ করবেন? আমি ওর থেকে এটা প্রমাণ করতে চাইছি মহারাজ যে জগানন্দের ওপরে নয়, আপনি নিজের ওপর তথ্যচিত্র বানানোর জন্য স্টিভেন মার্কসকে আপনি হত্যা করেছেন, আর তার অভিযোগে আপনি বাবা জগানন্দকে ফাঁসিয়েছেন। কেডি পাঠক, আমার গুরুর বিরুদ্ধে বলবার সাহস কি করে হলো তোর? ক্ষমা চা, ক্ষমা চা, নয়তো আমি অন্যদের মতন তোকেও এখানে খতম করে দেব। জগানন্দ বাবু, আপনি তখনই বলবেন যখন আমি শান্ত হয়ে যান, না হলে। গুরুদেব কোনো ভুল কথা বলেননি। আমি স্বয়ং মানি যে আমার গুরু আমার থেকে হাজার গুণ জ্ঞানী, আর আমার থেকে বেশি জ্ঞানী হবার কারণে এই তথ্যচিত্র ওনার উপর তৈরি হওয়া উচিত ছিল। হ্যাঁ, যোগ্যতমই আপনার গুরুদেব, আর এতটাই যোগ্য তিনি যে পুরো হরিদ্বারে ভৃঙ্গকারম জড়িবুটি শুধুমাত্র ইনার কাছেই পাওয়া যায়, আর এই জড়িবুটি দিয়েই ইওর অনার প্রসিকিউটর পন্থের হত্যা করা হয়েছে, আর ইনি করেছেন সেই হত্যা। এ আমার ওপর দ্বিতীয় একটা খুনের অভিযোগ আনছে। আরে তোর কি হয়ে গেছে রে জগানন্দ? আরে অঘরিত তো 7টা খুন মাফ। কেডি পাঠক, হ্যাঁ, আমার গুরুর বিরুদ্ধে বলবার সাহস হলো কি করে তোর? ক্ষমা চা, কেডিসা, ক্ষমা চা, নয়তো আমি অন্যদের মতন তোকেও এখানে খতম করে দেব। আচ্ছা কেডি স্যার, দাঁড়াও, শোনান, আপনি ক্ষমা চেয়ে নিন। শোনান আমাকে আমার মৃত্যুর ফরমান। আমিও তো জানতে চাই যে কে কিভাবে কখন আমাকে মারে। শোনান। এবার ধৈর্যের বাঁধ আমার ভেঙে গেছে কেডি পাঠক। তো শোন, তুই এই জলেই ডুবে মরবি আজকে রাতেই তুই ডুবে মরবি কেডি পাঠক। এই রাস্তাটা তো নদীর দিকে যাচ্ছে। কেডিসা, কেডিসা, কেডিসা! কি কেডি পাঠক নদীতে ডুবে গেছে? আমি সারা রাত ওখানেই ছিলাম। উনি জল থেকেও বেরোননি আর হোটেলেও ফেরেননি।
আর পুলিশ সকাল থেকে ওনাকে খুঁজছে, কিন্তু ওনারা শুধু কেডি স্যারের জ্যাকেট পেয়েছেন। জজ সাহেব, এটা তো জগন্নাথ বাবার বলা কথা আরেকবার সত্যি হয়ে গেল। 7টার মধ্যে 4টে। এনার সাপের কারণে কেডি না, এটা সাপ নয় ইওর অনার, এই কাজটা একটা মানুষের। স্যার, আমি ওই ঘর থেকে অঘরীর ছায়া দেখতে পেয়েছি, আর মাটিতে ওই অজ্ঞান করার ওষুধ। স্যার, কেউ কেডি স্যারকে অজ্ঞান করে নদীতে ফেলে দিতে চেয়েছিল, যাতে জগানন্দ যা কিছু বলেছে তা আবার সত্যি হয়ে যায়। এই ঘটনার আর কোনো সাক্ষী আছে? এই সমস্ত কাজ শ্মশান ঘাটের কাছে হয়েছে। ওখানে মৃগ মহারাজের টোল আর দেখভালের চাকর থাকবে, হয়তো ওরা কিছু জানে। আমরা সবাই আমাদের ডেরায় ছিলাম। হঠাৎই কারোর পালিয়ে যাওয়ার শব্দ শুনি, কিন্তু আমরা কাউকে পালিয়ে যেতে দেখিনি। আমার সমস্ত সাধক আমার সঙ্গেই ছিল। এই ছেলেটা আমাদের বদনাম করছে। কেডি পাঠককে নদীর ওপরে কোনো অঘরী নয়, বরং তার নিজের মৃত্যুই তাকে নদীর দিকে টেনে এনেছিল। সাহেব, আমি রাত্রে আমার ঝুপড়ির বাইরে বসেছিলাম, আর আমি বাইরে কাউকে দৌড়াতে দেখলাম। গিয়ে নদীর পাড়ে দেখলাম, আমার মনে হলো যে ওখানে কেউ জলে ডুবছে, আর ও নিজের হাতের আমাকে নাড়াচ্ছে, আর কিছুক্ষণ বাদে গায়েব। আমি চেষ্টা করেও কিছু করতে পারলাম না। আমার এরকম মনে হচ্ছে যে ও কেডি পাঠকই ছিল। আগে সেই ব্যক্তি আমি ছিলাম না। কেডি? আগে আমি ওখানে কিভাবে ডুবতে পারি? সম্ভবই না। ইয়নার বাস্তবিকভাবে যেটা হলো তা হলো যে ওখানে একটা পাথর ছিল, যেটা আমি স্বয়ং জলের মধ্যে ফেলে দিই, যাতে সবার এই ভ্রমটা হয় যে আমি ডুবে গেছি। ইয়নার এটা খেলা ছিল একটা, যেটা আমি এখন নয়, শুরু থেকেই খেলে আসছি। ক্ষমা চাইছি, আমরা খেলে আসছি। আমার কথা মতন বাবা জগন্নাথজি আমাকে মিথ্যা জেনে শুনে একটা অভিশাপ দিয়েছিলেন, যাতে হত্যাকারী ইনার অভিশাপ পূরণ করার জন্য, আমাকে মারার জন্য, আমাকে ডুবানোর জন্য বাইরে বের হয়, আমরা তাকে ধরে ফেলি। শোনান আমাকে আমার মৃত্যুর ফরমান। আমিও তো জানতে চাই যে কে কিভাবে কখন আমাকে মারে। শোনান, তুই এই জলেই ডুবে মরবি আজ রাতে। দুর্ভাগ্যবশত ইওর অনার, ওনার পিছু আমরা করলাম, কিন্তু হত্যাকারী আমাদের হাতে আসেনি। কিন্তু হ্যাঁ, ওনার এই যে উইগ আছে তার একটা অংশ, সেইটা আমার হাতে চলে আসে। কেডিসা, কেডিসা, কাকে খুঁজছিস তুই? স্যার, তাহলে জলে? ওটা পাথর। পাথর? পাথর বেশ বড়। একটা কথা বল বরুণ, হ্যাঁ, তুই কখনো কোনো অঘরীকে উইক পড়তে দেখেছিস? আমি তো দেখিনি। যেটার অর্থ এই দাঁড়ায় ইওর অনার, যে হত্যাকারী কোনো অঘরী নয়, একজন সাধারণ মানুষ রয়েছেন অঘরীর ছদ্মবেশে। জাগর সাহেব, আপনি বলছিলেন যে আপনি যখন ওই পাথরটাকে হাত নাড়াতে নাড়াতে ডুবতে দেখছিলেন, তখন আপনি আপনার ওই কুটিরের বাইরে বসেছিলেন। কিন্তু আমি যখন ওই হত্যাকারীর পিছু নিয়েছিলাম, তখন তো আপনার কুটিরের বাইরে কেউ বসেছিলেন না। এটা কিভাবে সম্ভব হলো? হ্যাঁ, আমি বলছি এটা, কেননা আপনি ওই সময় আমার আগে আগে দৌড়চ্ছিলেন, আর আমি আপনার পিছনে পিছনে দৌড়চ্ছিলাম আপনাকে পিছু করার জন্য। সেই কারণে আপনি আপনার কুটিরের সামনে নয়, আমার সামনে দৌড়চ্ছিলেন। আরে অবাক করছেন সাহেব, যা খুশি তাই দোষ চাপিয়ে যাচ্ছেন। আরে জাখর বাবু, এটা কি করে সম্ভব? আপনি ছিলেন না তো কে হতে পারে সেখানে? আর এই পরচুলা কার হতে পারে আপনার ছাড়া? হতে পারে এই বিদেশি, না হলে দিব্যেন্দু। হ্যাঁ, তা হতে পারে। এখন সমস্যা একটা রয়েছে যে আমার হোটেলের সামনে যখন হত্যাকারী এসেছিল, তো ওই শ্মশানের মাটি ছড়িয়ে দিয়ে গেছিল আমার বাড়ির সামনে। শ্মশানের মাটি তো আপনিই তো থাকেন শ্মশানে। সাহেব, শ্মশানের মাটি তো যে কেউ আনতে পারে হুজুর।
এটাও তো ঠিক যে শ্মশানের মাটি তো যে কেউ আনতে পারে, কিন্তু ওই শ্মশানের মাটিতে যেই পায়ের ছাপ ছিল, আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে ওই পায়ের ছাপ, যদি ওই পায়ের ছাপকে আপনার পায়ের ছাপের সঙ্গে মিলিয়ে দেওয়া যায় তাহলে পুরোপুরি একই হবে। কিন্তু আমি তো জুতো পরেছিলাম, আর জুতো তো সবাই পরে। জুতো পরে এসেছিলেন আপনি আমার বাড়িতে? জুতো পরে এসেছিলেন আপনি আমার ঘরে ওই বিষের শিশিটা রাখতে। আর হ্যাঁ, আমি 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 একটা কথা বলতে তো ভুলেই গেছি। আমার সহায়ক বরুণ যখন ওই বিশেষ শিশিটার টেস্টিং করায় তখন ফরেনসিক্স রিপোর্ট থেকে এটা জানতে পারে যে ওই বিশেষ শিশির গায়ে আপনার আঙুলের ছাপ রয়েছে। জাকার সাহেব, আপনি পুরোপুরি ফেসে গিয়েছেন। যদি সত্যি বলেন তো এটা হতে পারে যে মহামান্য বিচারক আপনার সাজা কিছুটা হলেও, তাই না? এখনো ঝোলাইনি আপনাকে, জীবিত রেখেছি। কি চান আপনি আপনার জন্য? সাহেব, আমি করেছি এই খুনটা। শ্মশান এমনই একটা জায়গা যেখানে অধিকাংশ লোক রাতে যেতে ভয় পায়, আর বিশেষ করে যেখানে অঘরীরা থাকে। আমি এটারই সুযোগ নিয়েছিলাম, ওখানে চরসের ব্যবসা শুরু করেছিলাম। আর এটার আজ ওই ইংরেজ স্টিফেন পেয়েছিল, আরও আমার ঝুপড়িতে রাখা 20 কিলো চরস দেখে নিয়েছিল সাহেব। আর শেষমেশ আমি ঠিক করলাম যে যে কোনো মূল্যে এই ইংরেজকে মারতে হবে। এরপর আমার কাজে আসলো বাবা জগন্নাথের দেওয়া সেই অভিশাপ। আমি ওই রাতে ওনার মতো বেশ ধারণ করি আর বালিশ দিয়ে ওই স্টিফেনকে মেরে ফেললাম। আর বালিশের ওপর থেকে আমার ছাপ মুছে দিয়ে গভীর নিদ্রায় শোয়া বাবা জগন্নাথ বাবার আঙুলের ছাপ ওই বালিশে লাগিয়ে দিলাম। জাকার সাহেব, আপনি যখন সত্যি কথা বলছেন তাহলে এটাও বলে দিন যে চণ্ডীদাসকে আপনি, বেচারাকে কেন মারলেন আপনি? সাহেব, চণ্ডীদাস আর আমি দুজনেই চরসের ব্যবসায় সমান ভাগিদার ছিলাম। এই জন্য ওই দিন চণ্ডীদাস কোর্টে বাবার বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়েছিল। আর যেই বাবার অভিশাপ ওর ওপর পড়ল, আমি ভাবলাম ব্যাস, সমান ভাগিদারি শেষ হলো, বাবার ওপর অভিযোগ পোক্ত হলো। আর আমি আর ওর মৃত শরীরটা শ্মশানে মাঝামাঝি জায়গায় রেখে দিই সাহেব। বাকি প্রসিকিউটর পন সাহেবের বিবরণ তো কেডি সাহেব তো বলেই দিয়েছেন। হ্যাঁ, আমার শেষের বিবরণটা তো আপনি আগেই করে ফেলেছেন। এবার আপনার শেষের বিবরণটা মহামান্য আদালত করবেন। অ্যান্ড ইওর অনার, দ্য ডিফেন্স রেস্টস। আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে জাখার নারায়ণ, স্টিফেন মাস, চণ্ডীদাস আর প্রসিকিউটর বিশ্বনাথ পন্তকে খুন করেছে। এই জন্য ওকে এক্ষুনি গ্রেপ্তার করার হুকুম দেওয়া হচ্ছে। স্টিফেন মাস খুন মামলা থেকে জগন্নাথ বাবুকে সসম্মানে মুক্তি দেওয়া হলো। দ্য কেস ইজ ক্লোজড। জয় জগন্নাথ বাবা কি জয়, বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথের, জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথের। বাবা, আরে সুখে থাক বাচ্চা। কেডি,
আজ তুই এক সাধককে সিদ্ধ করে দিয়েছিস। তুই থাকতে শহরই হোক আর আঘরি, 7 খুন কেন, তার 1 খুনও মাফ হবে না। বাচ্চা, অনেক অভিশাপ দিয়েছি, এবার আশীর্বাদ দিচ্ছি। যা, শীঘ্রই তোর সঙ্গে তোর বাবার মিলন হবে, দেখে নিস। জয় হোক বাবা ভোলেনাথের। জয় বাবা ভোলানাথ। শুনলেন তো আপনি ইনি কি বললেন? শুধু দেখতে থাকুন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.